আবার দিবা। আসসালামু আলাইকুম। দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থী এবং সাথে দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকেও স্বাগত জানাচ্ছি। আজকে মূলত দাখিল শ্রেণীর পুরো বই নতুন করে যে আমরা পুনরালোচনা সেটি শুরু করব। তো সে কারণে আজকের পাঠ থেকে দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরাও শিখতে পারবে বা বুঝতে পারবে। আমি প্রথমে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক বাংলা, চর লক্ষ্মীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদ্রাসা। আশা করি স্বাস্থ্যবিধি মেনে আমরা সবাই সুস্থ আছি এবং প্রতিনিয়ত আমরা নিজেদের পরিবার, সমাজ এবং আশপাশ পরিবেশ প্রতিবেশ সুস্থ রাখার জন্য সচেষ্ট থাকব। সবাইকে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি আমাদের আলোচনা আমরা শুরু করব, বাংলা দ্বিতীয় পত্র। এটি ব্যাকরণ অংশের আমরা গত ক্লাসে আলোচনা আমরা দেখিয়েছি যে ব্যাকরণ এখানে 30 নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন আসবে। রচনামূলক কোনো ব্যাকরণের প্রশ্ন নেই বা বর্ণনামূলক কোনো প্রশ্ন না থাকার কারণে এখানে বিস্তৃত আমাদের আলোচনা হলেও আসলে সূক্ষ্মভাবে আমাদের মনে রাখতে হবে, বই যে যত বেশি মনোযোগ দিয়ে পড়বে, বইয়ের প্রতিটা লাইনের মধ্যে, প্রতিটা অনুচ্ছেদের মধ্যে প্রশ্ন আছে। প্রশ্নগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সঠিক প্রশ্নের উত্তর আমরা বৃত্তভরাট করব। সেখানে 4টা বিক্ষিপক থাকবে। সঠিক বিক্ষিপকটি আমরা স্পষ্টভাবে বৃত্তভরাট করব, প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে। আমাদের ব্যাকরণের প্রথম যে পার্ট তা হলো ভাষা, কারণ ভাষাই মানুষের প্রথম সম্পদ। এর পরবর্তীতে ব্যাকরণ এসেছে অনেক পরে, মানুষ ব্যাকরণ তৈরি করেছে। ভাষা, সহজ ভাষায় আমরা যদি বলি, ভাষাটা হলো আসলে আমার সাথে তোমার যোগাযোগের মাধ্যম, পরস্পরের সাথে পরস্পরের যে মাধ্যম, জেনে বোঝার, জানার যে মাধ্যম, তাই হলো ভাষা। আমি মুখ নিঃসৃত ধ্বনি দিয়ে যোগাযোগ করতে পারি, আমি আমার অন্যান্য বাক প্রত্যঙ্গ দিয়েও ধ্বনি ছাড়াই ভাষা তৈরি করতে পারি। তবে ধ্বনিতে যত স্পষ্ট হবে, অন্য বাক প্রত্যঙ্গ বা ইশারা ভাষায় সেটি তত স্পষ্ট হবে না। আমি কাউকে যদি বলি তুমি এদিকে আসো, সে সহজে বুঝবে। আর আমি যদি এইভাবে করি, সে হয়তো বুঝবে যে আমি তার দিকে আসতে বলছি। অনেকে নাও বুঝতে পারে, বিশেষ করে কারো যদি চোখের সমস্যা থাকে, সে যদি আমাকে না দেখে সে কিন্তু বুঝবে না। কিন্তু চোখে সে দেখছে না, কিন্তু কান যদি তার ভালো থাকে, আমি যদি স্পষ্ট উচ্চারণ করি, সে কিন্তু বুঝবে যে আমি তাকে ডাকছি। এবার যে কোনো ধরনের আকারে ইঙ্গিতে, আমি পানি খেতে চাইলাম, আমি দেখিয়ে দিলাম যে আমি পানি পান করব, তাহলে পানি পান করার জন্য কেউ আমাকে পানির গ্লাস এগিয়ে দেবে। কিন্তু সহজভাবে যদি ধ্বনিতে আমি বলি আমাকে 1 গ্লাস পানি দাও, তাহলে একবারেই সহজ, এটি তার কোনো সমস্যা নেই। আমি যদি বলি দাঁড়াও, তাহলে তুমি দাঁড়াবে। কিন্তু আমি যদি এইভাবে বলি, তাতেও তুমি দাঁড়াতে পারো। এভাবে বললে তুমি বসতে পারো। কিন্তু সেটি হলো একেবারেই আমার চোখের সামনে যারা আছে তাদের জন্য। তো আমাদের ইঙ্গিতপূর্ণ ভাষাও চলে, আবার ধ্বনি দ্বারা স্পষ্টতর ভাষাও চলে। এখন সেটি পরবর্তীতে আমরা ব্যাকরণে যখন ভাষাগুলোকে নির্ধারণ করলাম, ব্যাকরণের ভাষায় যখন আমরা কথা বলা শুরু করলাম, তাহলে সংস্কৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষা অনেক শব্দ এসেছে, আমরা সেটি জানবো। কিন্তু আমরা
যদি দেখি যে ভাষা এটি কোত্থেকে এলো, সংস্কৃত বাস ধাতু থেকে এটি এসেছে। বাস ধাতু শব্দের অর্থ হলো বলা। তাইলে আমরা এই যে বলাটা কণ্ঠধ্বনির সাহায্যে, কারণ আমাদের এই যে বাকযন্ত্র বা কণ্ঠ এখান থেকে শুরু করে আমাদের পুরো এই অংশটুকু, নাক আছে, গলা, মুখ গহ্বর, দাঁত, ওষ্ঠ, জিহ্বা, এগুলো সব কিছু আমাদের বাকযন্ত্রের আওতা, সেটি আমরা দেখব। তাহলে আমরা এখন আমাদের বইয়ের ভাষায় যদি আমরা বলি, দেখো যে ভাষা, আজকে আমাদের যে পাঠটা ভাষা, বাংলা ভাষা ও তার শব্দভাণ্ডার, এটি পড়লে আমরা বা এটি শিখলে আমরা কি ফল পেতে পারি? ভাষা সম্পর্কে একটা মৌলিক ধারণা পাবো, বাংলা ভাষা ও তার শব্দভাণ্ডার সম্পর্কে আমরা একটু জানব। তাহলে ভাষা কি? সংস্কৃত ভাষ ধাতু থেকে আগত, এর অর্থ বলা। যদি সংজ্ঞায়িত আমরা করি, বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারিত অর্থবোধক কণ্ঠধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে। অন্যভাবে মানুষের কণ্ঠ থেকে উচ্চারিত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। এখন এটি একটি তৈরি করা সংজ্ঞা, কিন্তু এই যে সংজ্ঞা, এটার সাথে কিন্তু সবাই একমত হবে বা বলার উপস্থাপনের ঢং এক নাও হতে পারে। সে কারণে আমাদের ভাষাবিজ্ঞানীদের মধ্যে নানাভাবে এগুলো নিয়ে বিতর্ক আছে, এবং বলার মধ্যে এক একজনের যদিও খুব বেশি পার্থক্য নেই, কিন্তু তারপরও আমি আমার মতো করে বলছি, তুমি তোমার মতো করে বলবে, আরেকজন আরেকজনের মতো করে বলবে। তাহলে সেই বলাতে যখন আমরা দেখি কিছুটা রকম ফের হয়ে যায়। যেমন ধরো, একজন প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো, আমরা নাম শুনেছি, আমাদের খ্রিস্টপূর্ব প্রায় 450 বৎসর পূর্বে তাদের অবস্থান ছিল গ্রিস দেশে। প্লেটোর দর্শনকে কেন্দ্র করে, বা পরবর্তীতে প্লেটোর ছাত্র এরিস্টটল, তার দর্শনকে কেন্দ্র করেই বর্তমান পৃথিবীতে বেশিরভাগ মানুষের জীবনযাত্রা, দর্শন, সাহিত্য এগুলো চলছে। তো সেই প্লেটো ভাষা সম্পর্কে কি বলছেন দেখো, ভাব ও ভাষার মধ্যে পার্থক্য অতি সামান্যই। ভাব আত্মার মুখ বা ধনাত্মক ভাষা, এবং তাই যখন ধনাত্মক হয়ে আমাদের মুখ দ্বারা প্রকাশ হয় তাকেই আমরা ভাষা বলি। আবার আরেকজন প্রখ্যাত ভাষা পণ্ডিত বেন্দ্রিয়ে, তিনি বলেছেন, ভাষা এক প্রকারের সংকেত, সংকেতের সম্পর্ক ওই প্রতীকগুলোর সাথে যার দ্বারা মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে। ভাষা প্রকাশের প্রতীকগুলো হলো দৃষ্টিগ্রাহ্য, শ্রুতিগ্রাহ্য, স্পর্শগ্রাহ্য। বস্তুত শ্রুতি বা কর্ণগ্রাহ্য প্রতীক হলো ভাষার জন্য শ্রেষ্ঠ। তো আমরা এখানে আবার আরেকটা কথা বলছি, যেমন দেখো যে মানুষের কণ্ঠ থেকে উচ্চারিত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। তাহলে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে নাভাবে বলি। এখন প্রামাণ্য সংজ্ঞা হিসাবে আমরা যখন আমাদের ভাষার জন্য বা আমাদের দেশীয়ভাবে আমরা দেখি, আমরা আমাদের কমপক্ষে 3 জন ভাষা পণ্ডিতকে আমরা সামনে নিয়ে আসি। এর বাইরেও আমাদের আরও অনেক 10-15 জন ভাষা পণ্ডিত যারা যথেষ্ট প্রজ্ঞা এবং মেধার সাহায্যে বাংলা ভাষা, ব্যাকরণ বা আধুনিক ভাষা বিজ্ঞানের উপর তারা লিখেছেন, গবেষণা করেছেন। তো আমরা এত মানুষের কথা তো আর এক জায়গায় বলা সম্ভব না, তো কমপক্ষে আমরা 3 জনের কথা বলবো। যদিও তোমাদের এটি আপাত অর্থে পরীক্ষার জন্য কাজ নয়, বা এতে তোমাদের যে বইটা আছে আমাদের 9ম-10ম শ্রেণীর বাংলা ব্যাকরণ, সেখানে সব কথা নেইও, কিন্তু তারপরেও তোমরা যদি একটু মনোযোগ দিয়ে এদের কথাগুলো শুনো, কাছাকাছি কথা, কিন্তু তারপরেও ভাষার সংজ্ঞাটা তোমাদের একটু মাথায় থাকবে, বা নিজেরা এগুলো থেকে নিয়ে নিজেদের মতো করে ভাষার একটি সংজ্ঞা দিতে পারবে। কিন্তু আমি শুরুতেই বলেছিলাম, ভাষার প্রথম কথাটাই হলো আমাদের পরস্পরের মধ্যে ভাব বিনিময় বা সম্পর্ক তৈরি করা, যোগাযোগের মাধ্যম, এটি ভাষা। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জ্ঞান তাপস
নামে তাকে আমরা বলি, সেই জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বাংলা ভাষার সবচেয়ে, আমরা যাদেরকে বিশেষ করে আমাদের বাংলাদেশে তো অবশ্যই আমাদের অগ্রগণ্য একজন ভাষা পণ্ডিত হিসাবে স্বীকৃত, তিনি বলছেন, মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল ধারা মনের ভাব প্রকাশ করে তাহার নাম ভাষা। এটি তার বাঙ্গালা ব্যাকরণ নামে তার একটা বই আছে, সেই বইতে এই সংজ্ঞাটা আছে। আবার বিশেষ করে আমাদের বাংলা ভাষা আমাদের বাংলাদেশ ছাড়াও ভারতবর্ষে খুবই প্রচলিত, পশ্চিম বাংলা কেন্দ্রিক একসময় আমাদের রাজধানী ছিল বাংলার পশ্চিম বাংলা বা তারও আগে মুর্শিদাবাদ। তো পশ্চিম বাংলা কেন্দ্র করে আমাদের নাগরিক সভ্যতা প্রথম দিকে গড়ে উঠেছে। 47-এ দেশ ভাগ হওয়ার পরে আমরা ঢাকা কেন্দ্রিক আমাদের এই পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান আর বর্তমান বাংলাদেশ। তো সেই অবিভক্ত বাংলার একজন প্রখ্যাত ভাষাবিজ্ঞানী তিনি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি বলছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে বিশেষ কৌশলে উচ্চারিত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। তার এই তথ্যটা আমরা কোথায় পাবো? ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ নামে তার একটা বই আছে, সেখানে তার এই ভাষার সংজ্ঞাটা আমরা পাবো। আবার আরেকজন প্রখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর সুকুমার সেন, তিনি বলছেন, মানুষের উচ্চারিত বহুজন বদ্ধ ধ্বনি সমষ্টি ভাষা। তার এই তথ্যটা আমরা পাবো ভাষার ইতিবৃত্ত নামে তার একটি বই আছে, সেই বইতে। তো এরকম খুঁজলে আমরা আরও অনেকে সংজ্ঞা দিতে পারি, যেহেতু আমাদের এত সময় হবে না, তো তোমরা আরও খুঁজে নিবা, আরও অনেকের সংজ্ঞা পাওয়ার আমাদের সুযোগ আছে। এরপরে দেখো, এখন আমরা তো সংজ্ঞা একটা দাঁড় করলাম এখানে। এখন দেখো, এই যে বলছি আমরা সংস্কৃত ভাষাধাতু থেকে আগত, যেটা হলো এর তো বলা বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারিত অর্থবোধক কণ্ঠধ্বনি। তাহলে প্রশ্ন থেকে যায়, এবার বাকযন্ত্রগুলো কি? এই বাকযন্ত্র কি? গলনালী, আমাদের এই যে এটি আছে, এটি গলনালী। তারপরে আছে মুখ বিবর বা মুখ গহ্বর। আমরা হা করলে যেটি আমরা দেখছি এটা দিয়ে, কারণ মুখটা বড় না করলে বা হা না করলে তো আমাদের কথা আসবে না। সেই মুখ বিবর বা বিবর শব্দ অর্থ হলো ছিদ্র, মুখ বিবর মানে মুখের গহ্বর, যেটা কণ্ঠ। আমাদের মূল জায়গাটাকে আমরা বলছি এটিতে কণ্ঠনালী, এই যে জায়গাটা এটা হলো কণ্ঠনালী। তারপরে আছে জিহবা, সকলের জিহবা আছে, আমাদেরও জিহবা আছে, দেখো এটা হলো জিহবা। তারপরে আছে তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় বলে বাকযন্ত্র। বাকযন্ত্র মানে যা দিয়ে আমি আমার বাক্য তৈরি করি বা আমার শব্দগুলো, আমার ধ্বনিগুলো যেখান থেকে যে বা যার মাধ্যমে উচ্চারিত হয়, সেই যন্ত্রগুলোর নাম একসাথে হলো বাকযন্ত্র। এখন এই যে বলছে কণ্ঠধ্বনি, তাহলে কণ্ঠধ্বনি কি? মুখ গহ্বরের, এইটা হলো মুখ গহ্বর, কণ্ঠ ও নাক, আমাদের প্রধান তিনটা। আমাদের এই নাক কিন্তু, যেমন নাক বন্ধ থাকলে আমার এই যেন কথা এখন নাকি নাকি লাগতেছে, আবার নাকের ছিদ্র দিয়ে যদি বাতাস ঠিক মতো বের হয় তাহলে কিন্তু কথা স্পষ্ট হবে। তাহলে সেটিও কিন্তু খুব জরুরি আমাদের এই কণ্ঠধ্বনির জন্য। মুখ গহ্বর, কণ্ঠ এবং নাক এর সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি সমষ্টিকে বলা হচ্ছে কণ্ঠধ্বনি। এই তো গেল এই কথাগুলো। এখন ভাষার মূল উপাদান ধ্বনি। এই যে আমি স্পষ্ট যা উচ্চারণ করছি বা আমার মুখ দিয়ে যা বেরিয়ে যাচ্ছে, এটার নাম হলো ধ্বনি। এই ধ্বনিগুলোকে পরবর্তীতে আমরা যখন লিখিত রূপ দিই তাকে আমরা বলি বর্ণ। ধ্বনির লিখিত রূপ বর্ণ বা ধ্বনির চিহ্নটা আমরা বর্ণ নামে জানি। বর্তমানে পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর মতো ভাষা প্রচলিত আছে বলে বলা হচ্ছে। কিন্তু আমাদের এই তথ্যগুলো এটা খুবই প্রাচীন। আমাদের বইতে 1993 সালের তথ্যের উপরে ভিত্তি করে আমাদের বইগুলো আছে। কিন্তু তোমরা যখন বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিবে, বইতে যা আছে তার ভিত্তিতে উত্তর করতে হবে, কারণ তোমরা বই ভালো করে পড়ে নিবা। কিন্তু তোমাদের একটু জানার জন্য আমি আরেকটু বিস্তৃত কিছু তথ্য, 2020 সালের তথ্যই আমি তোমাদেরকে জানাবো যে কি অবস্থায় আছি আমরা। এখন এখানে ৩,৫০০-এর মতো ভাষার কথা বলা হচ্ছে, কিন্তু বর্তমানে পৃথিবীতে ব্যবহৃত মোট ভাষার সংখ্যা ৭,১১৭। তাহলে প্রায় দ্বিগুণ।
কারণ প্রতিনিয়তই ভাষা বিকাশমান, এক ভাষার সাথে আরেক ভাষার মিশ্রণে নতুন আরেকটা ভাষা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এবং অনেক ভাষা কথা বলার লোক না থাকার কারণে ক্রমাগতভাবে হারিয়ে যাচ্ছে। ভাষারও মৃত্যু হয়। আমাদের যেমন প্রাণের ধ্বংস আছে, তেমনি ভাষারও ধ্বংস আছে। আমাদের প্রাণ ধ্বংস হওয়ার সাথে সাথে ভাষাও ধ্বংস হয়ে যায়। তাহলে ইথনোলগ, যারা ভাষা সংক্রান্ত গবেষণা করে এবং সমীক্ষা পরিচালনা করে, তাদের কিছু তথ্য আমি আজকে তোমাদেরকে জানাবো। এখন এখানে যেমন বলা আছে মাতৃভাষা হিসাবে বাংলার অবস্থান চতুর্থ, তোমাদের বইতে আছে। কিন্তু ইথনোলগের সর্বশেষ যে সংস্করণ, এটি 2020 সালে প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী বাংলা মাতৃভাষা হিসাবে আছে পঞ্চম বৃহৎ। তার মানে আমাদের এক ধাপ আমরা নিচে গেছি। আমাদের পেছনে যে ছিল মাতৃভাষা হিসাবে, তার মানে বাংলা ভাষাভাষী লোকের সংখ্যা কমে গেছে, হিন্দি ভাষাভাষী লোকের সংখ্যা বেড়ে গেছে। সে কারণে মাতৃভাষা হিসাবে আমরা একটু নিচে নেমে গেছি। এর বাহিরেও আরও পিছনে আমরা চলে গেছি। দাপ্তরিক একটা ভাষা আছে পৃথিবীতে। মানুষ মাতৃভাষা বা জন্মগতভাবে যেমন ভাষা বলছে এক ভাষায়, তেমনি আবার দাপ্তরিক বা ব্যবহারিকভাবে পৃথিবীতে ভাষারও একটা সাম্রাজ্য আছে। সেই সাম্রাজ্যের দিক থেকে এগিয়ে হইল ইংরেজি। যদিও ইংরেজদের মাতৃভাষা হিসাবে ইংরেজদের অবস্থান খুব বেশি ভালো অবস্থানে নেই, কিন্তু ব্যবহারিক দিক থেকে সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে ইংরেজি ভাষা। তো আমরা যদি সেটা দেখি, ওই জায়গাতে আমাদের অবস্থান হলো সপ্তম। ব্যবহারিক দিক থেকে বাংলার অবস্থান হলো সপ্তম। এখন মাতৃভাষা হিসাবে পৃথিবীতে সবচেয়ে বৃহৎ বা বেশি জনগোষ্ঠীর মাতৃভাষা হলো ম্যান্দারিন। এই ম্যান্দারিন, এটাকে আমরা বলি চীনা ভাষা। সহজে আমরা যদি চিনি, চীন একটা বৃহৎ রাষ্ট্র, অনেক জনসংখ্যার দেশ, যদিও সেখানে সবাই সৈনিক ভাষায় কথা বলে না বা মান্দারিন ভাষায় কথা বলে না। যাদের মাতৃভাষা মান্দারিন, তারা প্রথম অবস্থানে আছে মাতৃভাষা হিসাবে। দ্বিতীয় অবস্থানে আছে স্পেন, ইউরোপের একটা দেশ, তার ভাষা হলো স্প্যানিশ। সেই স্প্যানিশ ভাষাটা মাতৃভাষা হিসাবে আছে দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে আছে ইংরেজি, আর চতুর্থ অবস্থানে বর্তমানে হিন্দি। কিন্তু আমাদের বইয়ে আছে বাংলা। আমরা বহু নির্বাচনীতে সঠিক উত্তরের জন্য আসলে অবশ্যই আমরা বাংলার বৃত্ত ভরাট করব চতুর্থ হিসাবে, কিন্তু বর্তমানে 2020 সালের তথ্য অনুযায়ী বাংলার অবস্থান পঞ্চম। আর ব্যবহারিক দিক থেকে যেটা বা দাপ্তরিক ভাষা হিসাবে শীর্ষ ভাষা হলো ইংরেজি। ইংরেজি মাতৃভাষা হিসাবে তৃতীয়। মাতৃভাষা হিসাবে প্রথম মান্দারিন, কিন্তু ব্যবহারিক দিক থেকে সেটি দ্বিতীয়। তৃতীয় হিন্দি। স্প্যানিশ কিন্তু মাতৃভাষা হিসাবে তৃতীয়, কিন্তু ব্যবহারের দিক থেকে হিন্দির গুরুত্ব বেশি। চতুর্থ স্প্যানিশ, পঞ্চম ফরাসি। বাংলা ছিল আমাদের বর্তমান তথ্য অনুযায়ী পঞ্চম স্থানে, কিন্তু ব্যবহারিক দিক থেকে বাংলা ফরাসির পিছনে পড়ে গেছে। ফরাসি মানে ফ্রান্স দেশের ভাষা বা ফ্রান্স যে জাতি, তার ভাষা হলো ফরাসি। আবার ইরানের ভাষা ফার্সিয়ানদের ভাষা ফার্সি। এখানে ফরাসি এবং ফার্সিতে কিন্তু তফাৎ আছে। ষষ্ঠ আরবি এবং সপ্তম হলো বাংলা। আমাদের বাংলাদেশের প্রধান ভাষা বাংলা। এখানে আরও 40টি নৃতাত্ত্বিক ভাষা আছে। বাংলা সহ মোট 41টি আমাদের দেশীয় ভাষা এবং 4টি বিদেশি ভাষা সহ বাংলাদেশে সর্বমোট 45 বা বর্তমান উচ্চারণে 45টি ভাষা আমাদের বাংলাদেশে ব্যবহৃত হয়। বাংলাদেশের মাতৃভাষা হলো বাংলা। আর বাংলাদেশ ছাড়াও আরও কমপক্ষে 4টা অঞ্চলে মাতৃভাষা হিসেবে বাংলা আছে, বা দ্বিতীয় কোথাও তৃতীয় ভাষা হিসেবে বাংলা আছে, সাংবিধানিকভাবে স্বীকৃত। যেমন ভারতের পশ্চিম বাংলা, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামে মানুষ বাংলায় কথা বলে। এর বাহিরে নেপালে বাঙালি আছে, যেহেতু দার্জিলিংয়ের পরে বাংলা ভাষাভাষী লোকজন আছে। এর বাইরেও পৃথিবীতে আরও অনেক দেশে বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে চাকরি বা কর্মক্ষেত্র আছে। সে কারণে পৃথিবীতে এখন নানান জায়গাতেই যেখানে বাঙালি অবস্থান করছে, সেখানে
বাংলা ভাষাও অবস্থান করছে। তো আমরা বইয়ের ভাষা অনুযায়ী যে তথ্যটা আছে 1993 সালের তথ্য, এটি যাচাই বাছাই করার সামর্থ্য আমাদের নেই। বলা হচ্ছে প্রায় 30 কোটি মানুষের মুখের ভাষা বাংলা। তো বর্তমানে এথনোলগের তথ্য এটার সাথে অনেকটা অমিল। তো সেই তথ্যগুলো তোমরা যদি খুঁজো, বিশেষ করে দাখিল শ্রেণীর এখন প্রত্যেকেই কিন্তু গুগল সার্চ দিলে এই তথ্যগুলো পাওয়ার সুযোগ আছে। যদি তোমরা যেহেতু মোবাইল ব্যবহার করার জন্য আমরা এখন অনুমতি দিয়ে দিছি, তোমরা চাইলে গুগল ব্যবহার করতে পারো। এরপরে আমাদের প্রশ্ন উপভাষা, ভাষার সাথে উপভাষা যুক্ত। উপভাষাটা কি? ওই যে আমি বললাম 40টা নৃতাত্ত্বিক ভাষাভাষী আছে, সেগুলোর উপভাষা নয়। অঞ্চলভেদেও কিন্তু ভাষার আবার ভাগ হয়ে যায়। একই ভাষাভাষী মানুষের দেশে অঞ্চলভেদে নিজস্ব ঢঙে আমরা কথা বলি। এই ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের যে আঞ্চলিক কথ্য ভাষায় কথা বলে তাকে আঞ্চলিক কথ্য বা উপভাষা বলে। এখন প্রত্যেকটা ভাষার দুটো প্রধান রূপ আছে, একটা বলার, একটা লেখার। বাংলা ভাষাটা তেমনি আছে। এখন আমরা এতক্ষণ ভাষা বলছি, বাংলা ভাষাটা আমরা কাকে বলবো? তার মানে যে জনগোষ্ঠী জন্মগত বা মাতৃগতভাবে বাংলা ভাষায় কথা বলে বা বাঙালি জনগোষ্ঠীর মুখের যে ভাষা তাকে আমরা বলবো বাংলা ভাষা। এখন এই বাংলা ভাষার প্রধান রূপ দুটি, একটি হলো লেখ্যরূপ, একটি কথ্যরূপ। লেখ্যরূপ মানে লেখার রূপ, কথ্যরূপ মানে বলার রূপ। এইগুলো আবার আলাদা আলাদা দুই ভাগ করা আছে। লেখার সময় আমরা যখন লিখি তার দুটি রূপ, একটি সাধু, আমাদের বাংলা গদ্য বা তারও আগে তখন ব্যাকরণের নিয়ম এভাবে প্রচলিত ছিল না। বাংলা গদ্য লেখা শুরুর পর থেকে আমাদের ব্যাকরণও আস্তে আস্তে বেরোয়া শুরু হয়েছে, আমরা ব্যাকরণের নিয়মে চলতে শুরু করেছি। সাধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তোমরা নাম জানো, তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি বিদ্যাসাগর নামে পরিচিত। সংস্কৃত ভাষার তিনি পণ্ডিত ছিলেন, ইংরেজি ভাষায় তিনি পণ্ডিত ছিলেন, বাংলা ভাষাতে অবশ্যই পণ্ডিত ছিলেন। তো সব মিলিয়ে তাকে বলা হতো বিদ্যার সাগর। তিনি প্রথম সত্যিকারের সাহিত্যিক বাংলা গদ্য লেখা শুরু করেন। এছাড়া তখনকার সময়কালে উইলিয়াম ক্যারি, রাজা রামমোহন রায় সহ আরও অনেক গুণী ব্যক্তি বাংলা ভাষায় লেখা শুরু করেন। এই বাংলা লিখতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেহেতু তিনি সংস্কৃত পণ্ডিত ছিলেন, তিনি সংস্কৃত ব্যাকরণের নিয়ম মেনে একটি ভাষা দাঁড় করান বাংলা ভাষার জন্য। সেই যে লিখিত ভাষার রূপ তাকে আমরা সাধু ভাষা বলছি। এখন এই রূপে সংস্কৃত ব্যাকরণের সম্পূর্ণ নিয়ম মেনে সুনিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল ভাষাটাই হলো সাধু ভাষা। আরেকটা হলো চলিত, লেখার জন্য যে চলিত ভাষা। এখন এই চলিত ভাষা এটি মূলত অঞ্চলভেদে বিভাজিত। চলিত বাংলা মূলত আমরা প্রমথ চৌধুরীর নাম জানি। তিনি প্রথম যশোর, নদিয়া, কুষ্টিয়া এই অঞ্চলে ভাগীরথী, দৃশ্যদতী এই দুই নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের যে মুখের ভাষা সেটি ছিল খুবই সুমিষ্ট। এই ভাষায় প্রমথ চৌধুরী আকৃষ্ট হয়েছেন, যদিও তার বাড়িও কাছাকাছি পাবনা জেলায়। তিনি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বাইজি জামাই। তো তিনি ওই অঞ্চলে তার যে যাতায়াত থাকার কারণে তিনি ওখানকার ভাষাটাকে লেখার ভাষায় রূপ দেন, ওই অঞ্চলের মানুষের মুখের ভাষাটাকে লেখার ভাষায় রূপ দেন। তার মানে কি, ওই যে শিষ্ট মানে শিষ্টজন আমরা যাদেরকে বলি, শিষ্টের বিপরীত হলো দুষ্ট। এখন এই শিষ্ট মানুষ যাদেরকে আমরা বলছি, ভদ্রজন যাদেরকে বলছি, এই ভদ্রজনের মুখের ভাষাটাই যখন লিখিত রূপ পায় সেটাকে আমরা বলছি মানকথ্য বা চলিত বাংলা, লেখার অর্থে চলিত বাংলা। আর ওই যে কথ্য ভাষা বা বলার ভাষা, এটা একটা মানকথ্য বা চলিতর কি বলার রূপ।
আর একটা হলো অঞ্চলভেদে সাধারণ মানুষ বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা কথা বলছে, তার মাতৃভাষাও সেটি বাংলা, কিন্তু বাংলার ভিতরেই নানা উপভাষায় সে গড়ে উঠেছে, সেটাকে আমরা বলছি আঞ্চলিক কুত্থ। আঞ্চলিক কুত্থ। তো আমরা সাধারণভাবে আমরা কি পেলাম তাহলে? বাংলা ভাষা প্রথমে দুই প্রকার, একটি বলার, একটি লেখার। লেখার ভাষা দুই রকম, একটি সাধু, একটি চলিত। বলার ভাষা দুই রকম, একটি মান কথ্য বা স্ট্যান্ডার্ড, আরেকটা হইল আঞ্চলিক। এখন সাধু ভাষার বৈশিষ্ট্য কি? কোনগুলোকে আমরা সাধু ভাষা বলবো বা কেন বলবো? এটি তৎসম বা সংস্কৃত শব্দবহুল গুরুগম্ভীর ভাষা। এর ক্রিয়াপদ ও সর্বনাম লম্বা, দীর্ঘ, সম্প্রসারিত। এটি বলার জন্য খুবই অনুপযোগী ভাষা, বিশেষ করে নাটকের সংলাপ বা বক্তৃতার জন্য সাধু ভাষা একেবারেই অচল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আগেই বলেছি, তিনি যে গদ্য লিখেছেন তার লিখিত যে রূপটা সেটি সাধু ভাষা। আমরা যদি একটা উদাহরণ দেই সাধু ভাষার, সেটি কেমন হবে? তাহাকে দেখিয়া একজন শিক্ষক জিজ্ঞাসা করিলেন, আপনি যে। এই যে তাহাকে, এখন কিন্তু আমরা তাহাকে বলি না, তাকে বলি, দেখিয়া নয় দেখে বলি। এই যে ক্রিয়ারূপ দীর্ঘ হয়ে যাচ্ছে, সর্বনাম দীর্ঘ হয়ে যাচ্ছে। একজন, একজন শিক্ষক আমরা এখন বলতাম না, বলতাম যে জনৈক শিক্ষক। জিজ্ঞাসা করিলেন, জিজ্ঞাসার জায়গায় সহজে আমরা এখন প্রশ্ন করিলেন সেটাও বলতে পারতাম, করিলেন জায়গায় করলেন, তাইলে এই যে সংক্ষিপ্ত হয়ে যেত, তাই তো? তো চলিত ভাষার আমরা আগে বলছি এটি বদ্রজনের মুখের ভাষার লিখিত রূপ। এখন সবচেয়ে বড় কথা, এটি নিত্য পরিবর্তনশীল। এটি তৎসম তথা সংস্কৃত শব্দ বর্জিত তদ্ভব শব্দবহুল একটি ভাষা। এটি ব্যাকরণের নিয়ম সর্বত্র যথাযথভাবে মেনে চলে না, কারণ এর উদ্দেশ্যই হলো মানুষকে দ্রুত মনের ভাব জানানো, মানুষের সাথে দ্রুত যোগাযোগ। তো এবং দ্রুত যোগাযোগ করতে গেলে অনেক সময় আমাদের ব্যাকরণের নিয়ম মেনে চলা সম্ভব নয়। এখানে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। বলার জন্য এটি সহজবোধ্য এবং নাটকের সংলাপ বক্তৃতার উপযোগী। উদাহরণ যদি আমরা একটা দেই, ফুল ফেরিয়ে সামনে একটা বাঁশবাগান পড়ল। ফুল ফেরিয়ে সামনে একটা বাঁশবাগান পড়ল। আমরা যদি এটাকে সাধু ভাষায় বলতাম কি, ফুল পার হইয়া সামনে একটা বাঁশবাগান পড়িল, তাহলে আমরা অনেক লম্বা বলতে পারতাম। এইগুলো আমাদের ভাষাগত দিক। এখন আমরা আজকে আরেকটা কথা বলেছিলাম, বাংলা ভাষা ও তার শব্দ ভাণ্ডার। বাংলা ভাষায় যেই শব্দগুলো দিয়ে আমরা ভাষা লিখি, এই ভাষায় আমাদের 5 ধরনের শব্দ বাংলা ভাষায় আছে বলে আমরা আলাদা আলাদাভাবে করেছি, হয়তো এখন আরও বেশিও হতে পারে। আমরা প্রাচীনকাল থেকে মোটামুটি আমাদের শব্দ ভাণ্ডারে 5 ধরনের শব্দ আছে বলে আমরা নিশ্চিত হয়েছি। প্রথম সংস্কৃত, যেটাকে আমরা বলি তৎসম শব্দ। তারপরে আছে তদ্ভব, অর্ধ তৎসম, দেশি এবং বিদেশি। এই যে 5 ধরনের শব্দ তৎসম, এটি একটি পারিভাষিক শব্দ, আমাদের নিজস্ব শব্দ নয়, অন্য ভাষা থেকে এসেছে। যদিও আধুনিককালে শুধু আমরা ইংরেজিটাকেই আমরা বলছি পরিভাষা, কিন্তু আমাদের অনেক ভাষাই পরিভাষা হিসেবে আমাদের দেশে প্রচলিত আছে, আমাদের ভাষায় আছে। প্রত্যক্ষভাবে এটি সংস্কৃত ভাষা থেকে কোনো ধরনের রূপ না পাল্টে অপরিবর্তিতভাবে আমাদের ভাষায় প্রবেশ করেছে, যে কারণে সংস্কৃত মানে সংস্কার হওয়া। সংস্কার যারা করেছেন বৈদিক ভাষা থেকে আগত, বেদের ভাষা থেকে আগত, ওই ভাষাটাকে সংস্কার করে সংস্কৃত হয়েছে। ওই শব্দগুলো সরাসরি অপরিবর্তিত রূপে আমাদের বাংলা ভাষা প্রবেশ করেছে। আগেই বলেছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত ভাষার একজন পণ্ডিত ছিলেন। তিনি যখন বাংলা গদ্য তার হাত দিয়ে লিখিত বা প্রচলন শুরু হলো, তিনি দেদার্সে সংস্কৃত ভাষা থেকে শব্দ নিয়েছেন, যে কারণে বাংলা ভাষায় একসময় মনেই কত যে বোধহয় বাংলা ভাষা
মাদার অর্গান হলো সংস্কৃত, যদিও পরবর্তীতে সেটি ঠিক হয়নি। বলা হচ্ছে যে প্রাকৃত এবং অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি, গৌড়ী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি, সংস্কৃত থেকে নয়। এখন কেমন আমাদের সেই শব্দগুলো, একেবারে আমরা নিত্য আমরা দেখছি। চন্দ্র, সূর্য, ধর্ম, হস্ত, মনুষ্য, নক্ষত্র, পত্র, এই যে শব্দগুলো আমরা বলছি এগুলো সব সংস্কৃত থেকে সরাসরি আমাদের এসেছে। এরকম হাজার হাজার শব্দ আমাদের বাংলা ভাষায় সংস্কৃত থেকে সরাসরি এসেছে। তদ্ভব শব্দ, তদ্ভব এখান থেকে আমরা সহজেই বুঝি। তৎ মানে তার আগে বলেছি সমমানি সমান, আর ভব মানিল উৎপন্ন, তার থেকে উৎপন্ন। কার থেকে উৎপন্ন? সেই সংস্কৃত থেকে। ওই সংস্কৃত শব্দগুলোকে আমরা যখন আমাদের একটু ভাবানুবাদ করে আমরা আমাদের মতো করে পরিবর্তন করে নিলাম, সেটি হয়ে গেল তদ্ভব, মানে তার থেকে উৎপন্ন শব্দ। এখানে সরাসরি ওই সংস্কৃত শব্দ ব্যবহার হচ্ছে না, রূপের পরিবর্তন হয়ে যাচ্ছে বা অঞ্চল ভেদে আমরা আমাদের মতো করে অনুবাদ করে নিয়েছি, ভাবেরটা ঠিক রেখে আমরা সংস্কৃত শব্দটাকে ব্যবহার করছি। যেমন চন্দ্র, আমরা চাঁদও বলি। চন্দ্র, আদা তো সংস্কৃতি গিয়ে ছন্দ হয়েছিল, সেখান থেকে ভাবে এসে তদ্ভবে আমাদের রূপের পরিবর্তন হয়ে নতুন শব্দ উৎপন্ন হয়েছে চাঁদ। তেমনি হস্ত হয়েছে হাত, চক্ষু হয়েছে চোখ, বৃক্ষ হয়েছে গাছ, এরকম ইত্যাদি। এরপরে অদ্য তৎসম। অদ্য তৎসম বাংলা ভাষায় সংস্কৃত অনেক শব্দ আছে, কিছুটা পরিবর্তিত হয়েছে বা কিছুটা বিকৃত হয়ে বাংলায় এসেছে। অঞ্চলভেদে মানুষের, বিশেষ করে আমাদের এখনকার যে শিক্ষার যে ব্যবস্থা, আগে সেরকম ছিল না। মানুষ প্রকৃতি থেকে শিখেছে, শুনে শিখেছে এবং দেখে দেখে একজন নিজে নিজে হয়তো শিক্ষিত হয়েছে, মানুষজনের সাথে সম্পর্ক গড়ে মানুষের সাথে গুরু শিষ্যমুখী শিক্ষা। তো সেই অঞ্চলভেদে শব্দ উচ্চারণগত বিকৃতি হয়ে যায়। যেমন আমাদের রংপুর জেলার মানুষ এখনো রংপুর বলতে পারে না, তারা বলে অংপুর, তারা র উচ্চারণ করতে পারে না, অ দিয়ে শুরু করে। তো সে কারণে অঞ্চলভেদে কিন্তু শব্দ পাল্টে যায়। তো অদ্য তৎসম হইল সেরকম বিকৃত বা আদা সংস্কৃত। যেমন জ্যোৎস্না, জ্যোৎস্না এটি একটি সংস্কৃত শব্দ। আমরা অনেকে উচ্চারণ করি জ্যোৎস্না, এবং জ্যোৎস্না শুনতে খারাপ লাগে না, ভালোই লাগে। বরঞ্চ জ্যোৎস্না এটি উচ্চারণ করতে অনেকের দাঁত ভেঙে যাওয়ার অবস্থা হয়, আমরা উচ্চারণের সময় বলি জ্যোৎস্না। গৃহিণী এটি আমাদের খুবই প্রচলিত শব্দ। আবার আমরা জানি আমাদের গ্রামে গঞ্জে আমরা উচ্চারণ করি গিন্নি। এই গৃহিণী সংস্কৃত শব্দ, গিন্নি আদা সংস্কৃত শব্দ। এরপরে যেমন মনে করো কুৎসিত, দেখতে যাকে ভালো লাগে না, এখন আমরা অনেকে উচ্চারণ করি কুৎসিত। কুৎসিত জায়গায় খণ্ডতয়ের জায়গায় চ ডাবল ব্যবহৃত হয়। তারপর বৈষ্ণব, বৈষ্ণবকে অনেকে বলে বৈষ্ণব। তো এরকম এগুলো অদ্য তৎসম। এরপরে আমাদের দেশি শব্দ, দেশি এটা শোনাতে খুব ভালো লাগে, কিন্তু আসলে দেশি শব্দ আমাদের ভাণ্ডারে খুবই কম। কারণ আমরা বাঙালি শঙ্কর জাতি, আমরা শঙ্করায়িত হয়েছি। পৃথিবীতে সুপ্রাচীন কাল থেকেই আমাদের অঞ্চলে এই যে পাললিক নদী অববাহিত যে গাঙ্গেয় বদ্বীপ, যুগ যুগ ধরে দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছে, বসবাস করেছে। এখানকার আদি প্রাকৃত বাসিন্দাদের সাথে তারা মিলিত হয়েছে এবং মিলিত হয়ে নতুন ভাষায় দল বেঁধেছে, নতুন ভাষায় কথা বলেছে। সে কারণে তারপরেও আমাদের প্রাচীন কিছু গোষ্ঠী থেকে গেছে। যেমন কোল, মুন্ডা, সাঁওতাল, এরকম আমাদের অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। তাদের ভাষাগুলো এখনও টিকে আছে কিছু কিছু, কারো লিখিত আছে দুই একটা ভাষার, বেশিরভাগের লিখিত নেই, কিন্তু মুখে মুখে সেগুলো আছে। এই যে মুখে মুখে আমাদের দেশি মানুষজনের যে ভাষাগুলো এখনও আমাদের মধ্যে আছে, এবং তা যখন আমাদের বাংলায় লিখিত প্রবেশ করেছে, সেগুলোকে আমরা বলি দেশি ভাষা। যেমন কুড়ি বলি আমরা, যেটাকে বিষ নামে বেশি আমরা চিনি, এটি কোল ভাষা থেকে এসেছে, কুড়ি। আবার যদি আমরা বলি যে আমাদের প্যাট, প্যাটকে অনেকে উদরও বলে, উদর বিদেশি শব্দ।
এটি মূলত এসেছে তামিল অঞ্চল থেকে। তারপরে সুলা, গ্রামে গঞ্জে সকলে সুলা, এটাকে উনুন বলে অনেকে, উনুনটা সংস্কৃত, সুলা এটা এসেছে মূলত মুন্ডারি থেকে, মুন্ডারি ভাষা থেকে। তারপরে কুলা, গঞ্জ, ডাব, টোপর এগুলো আমাদের দেশীয় শব্দ, সংখ্যায় নগণ্য, খুব বেশি দেশি শব্দ আমাদের ভাষায় নেই। এরপরে বিদেশি, যেটা আগেই বলেছি, যুগ যুগ ধরে বিদেশিরা আমাদের এখানে এসেছে, তারা আসার সময় তাদের ভাষা নিয়ে এসেছে, তাদের সংস্কৃতি নিয়ে এসেছে, এবং শাসকেরা যখন এসেছে, শাসকেরা আসার পরে তাদের সাম্রাজ্যের টিকিয়ে রাখার স্বার্থেই তারা তাদের ভাষাও আমাদের উপরে ছাপিয়ে দিয়েছে, যে কারণে অনেক ভাষা ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে আমাদের মাতৃভাষা বাংলার সাথে তারা মিশ্রিত হয়েছে। তো এই অঞ্চলে বাঙালি, যেটা আগে বলছি সংকর জাতি, নানা ভাষার মানুষ এসেছে। আরব দেশ থেকে এসেছে, ইরান যেটি পারস্য অঞ্চল সেখান থেকে এসেছে, গ্রিক থেকে এসেছে, ইংল্যান্ড থেকে এসেছে, ফ্রান্স থেকে এসেছে, পর্তুগিজ থেকে এসেছে, তুর্কি, চীন, এমনকি জাপান বা বর্মা থেকে, যেটা এখন মায়ানমার, সেখান থেকে মানুষজন এসেছে, তাদের ভাষাও আমাদের ভাষায় প্রবেশ করেছে। তো যে সকল শব্দ মিশ্রিত হয়ে আমাদের এখানে গ্রহণযোগ্যতা পেয়েছে, আমরা নিয়মিত ব্যবহার করি, এবং আমরা জানিও না, বা অনেকেই বলতে যেগুলো তো বাংলা ভাষা, আসলে সেগুলো বাংলা নয়, এগুলো পরিভাষা। যেমন আরবি থেকে আমরা অনেক ভাষা নিয়েছি, যেহেতু ইসলাম আমাদের এখানকার বাঙালিদের ভিতরে, বিশেষ করে বাংলাদেশে ধর্মীয়ভাবে প্রধান জনগোষ্ঠী হলো মুসলমান, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আরবিতে রচনা হয়েছে, সে কারণে এখানে অনেক কিছুই আরবি ভাষায় আমরা প্রকাশ করি। যেমন আল্লাহ, ইসলাম, ইমান, কোরআন, জান্নাত, ঈদ, ইনসান, উকিল, কলম, কিতাব, এগুলো সবগুলোই এরকম আরও অনেক আছে, তোমরা বইতে খুঁজলে দেখবা প্রচুর আরবি শব্দ আমাদের মধ্যে আছে। এরপরে দীর্ঘদিন মুঘল সাম্রাজ্য এখানে ছিল। মুঘলদের রাষ্ট্রীয়ভাবে তারা যে ভাষা ব্যবহার করতো সেটি হলো পারস্য থেকে আগত ফার্সি ভাষা। সেই ফার্সি ভাষার প্রচুর শব্দ আমাদের এখানে আছে। খোদা আমরা বলি, আল্লাহর ফার্সি পারিভাষিক শব্দ হলো খোদা, যদিও আল্লাহর কোনো অনুবাদ হয় না, কিন্তু পারস্যরা যখন অগ্নিউপাসক ছিল তখন তারা খোদা নামে বলতো, কিন্তু তারা ইসলাম গ্রহণের পরেও তারা তাদের সেই আগের যে ঈশ্বরের নাম সেটি তারা বলে খোদা, বা আমাদের দেশেও খোদা হাফেজ প্রচলিত আছে, যদিও এটা মিশ্রিত শব্দ। খোদা ফার্সি, হাফেজ আরবি। গুনাহ, নামাজ, ফেরেশতা, বেহেশত, তারিখ এগুলো খুবই প্রচলিত, এবং আমরা অনেকেই জানি না যে এগুলো ফার্সি শব্দ। এরপরে আরও অনেক দোকান, বান্দা, বেগম, বাদশাহ, দপ্তর, চশমা, আমদানি, রপ্তানি, জানোয়ার, জিন্দা, নমুনা, এগুলো সবগুলোই ফার্সি থেকে আগত শব্দ। এরপরে বর্তমানে ব্যবহারিক দিক থেকে সবচেয়ে পৃথিবীতে শীর্ষ ভাষা হলো ইংরেজি। ইংরেজি ভাষার প্রচুর শব্দ আমাদের আছে, প্রায় 190 বৎসর ইংরেজরা আমাদের শাসন করেছে, তাদের ভাষাও আমাদের কাছে রেখে গেছে। যেমন ইউনিভার্সিটি, কলেজ, মাস্টার, নোবেল, নোট, স্কুল, বাক্স, বাক্সকে আমরা বক্স বলি, আবার বাক্স বলি একটু বিকৃত করে, হসপিটাল, হসপিটালকে আমরা হাসপাতাল বলি একটু বিকৃত করে, এগুলো সব ইংরেজি ভাষা থেকে এসেছে। পর্তুগিজ, আনারস, আলফিন, আলমারি, ফরাসি, কার্তুজ, রেস্তোরাঁ, ডিফো, ওলন্দাজ, ইস্কাফন, টেক্কা, তুরুপ, গুজরাটি, খদ্দর, হরতাল, তুর্কি, সাকর, দারোগা, চাকু, চীনা ভাষা, চা, চিনি, বর্মি, লুঙ্গি, ফুঙ্গি, জাপানি, রিক্সা, হারিকিরি, এছাড়া অনেক শব্দ মিশ্রিতভাবে ব্যবহৃত হয়। রাজা, বাদশাহ, রাজা হলো তৎসম শব্দ, বাদশাহ হলো ফার্সি শব্দ। হাট বাজার, হাট হলো বাংলা, বাজার হলো ফার্সি। পকেট মার, পকেট ইংরেজি, মার বাংলা, এগুলো আমাদের আছে। পারিভাষিক শব্দ আমরা আগে বলেছি, আমাদের অনেক পারিভাষিক শব্দ আমাদের মধ্যে আছে, এর মধ্যে ইংরেজিটাকেই আমরা পারিভাষিক শব্দ হিসাবে সবচেয়ে বেশি মিন করি। বর্তমানে ইংরেজি বলতেই পারিভাষিক শব্দ বলা হয়। তো আজকের ক্লাসটা যথাসম্ভব অনেক লম্বা হয়েছে। আমরা আজকের ক্লাস থেকে
বাংলা ভাষা, ভাষার রূপ এবং আমাদের শব্দভাণ্ডার সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আমাদের মূল যে টেক্সট বই সেটি তোমরা পাঠ করবে। সেখানে প্রত্যেকটা লাইনের মধ্যেই, প্রতি অনুচ্ছেদেই তোমাদের প্রশ্ন আছে। তোমরা সেখান থেকে প্রশ্ন খুঁজবে এবং উত্তর পাবে। কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে। আজকের ক্লাসটি থেকে নবম শ্রেণীর ছাত্র উপকৃত হবে, যে কারণে শুধু দশম শ্রেণী নয়, আমি নবম শ্রেণীর ছাত্রদেরকে আজকের ক্লাসটি দেখতে বলবো। এটি আমাদের ব্যাকরণ বইয়ের প্রথম পাঠ। দশম শ্রেণীর জন্য আমি পুনরালোচনার কারণে আজকে শুরু থেকে আমরা করছি টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষার আলোকে আমরা আবার শুরু করলাম। নবম শ্রেণীর ছাত্ররাও এখান থেকে শুরু করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।